আজকের ক্লাসে আমরা রেইনড্রপ ফরমেশন বা বৃষ্টিফোঁটার উৎপত্তি বা বৃষ্টিফোঁটার সৃষ্টি সম্পর্কে সংঘর্ষ সম্মিলন তত্ত্ব বা কলিশন কোয়ালেসেন্স থিওরি সম্পর্কে ডিটেলসে জানব। ঠিক আছে, এর আগের এই ক্লাসটিতে আমরা বৃষ্টিফোঁটার উৎপত্তি বা বৃষ্টিফোঁটার সৃষ্টি সম্পর্কে কি আইস ক্রিস্টাল থিওরি বা হিমকেলাস তত্ত্ব সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম, তাই তো? আর এই তত্ত্বটিতে আমরা জেনেছিলাম যে বৃষ্টিফোঁটার উৎপত্তি ঘটে বা বৃষ্টিফোঁটার সৃষ্টি হয় সেই সব মেঘের থেকে যেসব মেঘের উষ্ণতা কি হিমাঙ্কের নিচে থাকে, এবং সেই সব মেঘে প্রথমে বরফ কণা সৃষ্টি হয়, তাই তো? বরফ কণা পরে আকারে বড় হয়ে আইস ক্রিস্টাল তৈরি হয়। এবার এই আইস ক্রিস্টালকে কেন্দ্র করেই মেঘের মধ্যে আরও বড় বরফ কণায় পরিণত হয়, তাই তো? এবং সেই বরফ কণাই কি বৃষ্টিফোঁটা রূপে, মানে বরফ কণা গলে গিয়ে জল হয়, সেই জল বৃষ্টিফোঁটা রূপে ভূপৃষ্ঠে নেমে আসে, তাই তো? দেখো তো 1940 সাল পর্যন্ত কিন্তু মানুষের ধারণা বা মানুষের বিশ্বাস ছিল যে ঠিক এই বার্জেরন পদ্ধতিতেই বা এই আইস ক্রিস্টাল থিওরিতেই, এই প্রক্রিয়াতেই একমাত্র বৃষ্টিপাত ঘটে। কিন্তু যদি শুধুমাত্র এই প্রক্রিয়াতেই, এই আইস ক্রিস্টাল থিওরি বা বার্জেরন প্রক্রিয়াতেই বৃষ্টিফোঁটার সৃষ্টি হতো, তাহলে কিন্তু নিরক্ষীয় অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চলে কোনো বৃষ্টিপাত হতো না। কেন বলো তো? কারণ নিরক্ষীয় অঞ্চলে এবং ক্রান্তীয় অঞ্চলে যে মেঘের সৃষ্টি হয় সেই মেঘের উষ্ণতা 7 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে, অথচ ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটে, তাই তো? তাহলে দেখো, ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চলে মেঘের উষ্ণতা যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, তার মানে ওই মেঘে আইস ক্রিস্টাল বা বরফ কণা সৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই তো? তাহলে ক্রান্তীয় অঞ্চলের বা নিরক্ষীয় অঞ্চলের মেঘের থেকে বরফ কণা সৃষ্টি হচ্ছে না, তারপরেও কি হচ্ছে? প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উষ্ণতার মেঘের থেকেও বৃষ্টিপাত ঘটে, তাই তো? তাহলে নিশ্চয়ই অন্য কোনো প্রক্রিয়া আছে, তাই কি না? অন্য কোনো একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াতে কি হচ্ছে? 0 ডিগ্রির বেশি উষ্ণতার মেঘ থেকে বা উষ্ণ মেঘের থেকেও বৃষ্টিপাত ঘটছে। তো এই উষ্ণ মেঘের থেকে কিভাবে বৃষ্টিপাত ঘটে তার ব্যাখ্যা দেন অস্ট্রেলিয়ার আবহবিজ্ঞানী E.G. বোয়েন 1950 সালে। ঠিক আছে, আর তার এই ব্যাখ্যাই কলিশন কোয়ালেসেন্স থিওরি বা সংঘর্ষ সম্মিলন তত্ত্ব নামে পরিচিত। ঠিক আছে, তো এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে সংঘর্ষ সম্মিলন তত্ত্বের বৃষ্টিফোঁটা সৃষ্টির ক্ষেত্রে সংঘর্ষ সম্মিলন তত্ত্বের প্রবক্তা কে? তার উত্তর কি হবে? E.G. বোয়েন, অস্ট্রেলিয়ার আবহবিজ্ঞানী E.G. বোয়েন। দেখো, এই নামকরণ থেকেই, অর্থাৎ এই সংঘর্ষ সম্মিলন, এই নামকরণ থেকেই কিন্তু অনুমান করা যায় বা অনুমান করা যাচ্ছে যে এই প্রক্রিয়াতে কিভাবে বৃষ্টিফোঁটার সৃষ্টি হবে, তাই কি না? কীরকম? এই সংঘর্ষ মানে কি? সংঘর্ষ মানে ধাক্কা লাগা, তাই তো? আর এই সম্মিলন মানে কি? কি মিলিত হওয়া বা পরস্পর জুড়ে যাওয়া, তাই তো? কীরকম হয় দেখো, যে এই যে জলীয় বাষ্প ঘনীভবনের ফলে যে মেঘের তৈরি হয়, মেঘের মধ্যে কি থাকে? সূক্ষ্ম জলকণা সৃষ্টি হয়, তাই তো? সূক্ষ্ম জলকণা থাকে বা সূক্ষ্ম জলবিন্দু থাকে। তো এই জলবিন্দুগুলো কি হয়? জলবিন্দুগুলো নিজেদের মধ্যে ধাক্কা লাগে, এই তো? জলবিন্দুগুলো নিজেদের মধ্যে ধাক্কা লাগে। ধাক্কা লাগলে কি হবে? একটা জলবিন্দু আরেকটা জলবিন্দুর মধ্যে সঙ্গে যদি সংঘর্ষ করে বা ধাক্কা লাগে, তাহলে দুটা কি হবে? পরস্পর একসঙ্গে জুড়ে যাবে বা দুটো একসঙ্গে মিলে যাবে, তাই তো? দুটো একসঙ্গে মিশে গিয়ে কি অপেক্ষাকৃত বড় জলকণায় পরিণত হবে, তাই তো? তো এভাবে মেঘের মধ্যে কি হয়? জলকণাগুলো বা জলবিন্দুগুলো কি সংঘর্ষ এবং সংঘর্ষের ফলে মিশে গিয়ে বা মিলিত হয়ে জলবিন্দুগুলো আকারে বড় হতে থাকে। ঠিক আছে, এবার আকারে বড় হতে হতে যখন আর বাতাসে বা মেঘে ভেসে থাকতে পারে না, মানে এতটাই যখন বড় হয়ে যায়, যখন আর
বাতাসে বা মেঘের মধ্যে ভেসে থাকতে পারছে না, মাধ্যাকর্ষণ শক্তির টানে কি ভূপৃষ্ঠে বৃষ্টি ফোঁটা রূপে নেমে আসে। ঠিক আছে, আর এটাই হচ্ছে এই সংঘর্ষ সম্মিলন তত্ত্বের মূল বক্তব্য। এবার দেখো, মনে করো এই হচ্ছে কোনো একটা ভূপৃষ্ঠ, ঠিক আছে। এবার ভূপৃষ্ঠের উপরে এরকম মেঘের তৈরি হয়ে আসে। তো ভূপৃষ্ঠের উপরে বা আকাশে মেঘের তৈরি হলেই কি সেই মেঘের থেকে বৃষ্টিপাত হয়? আমরা কি তাই দেখি যে আকাশে মেঘের তৈরি হলেই কি বৃষ্টিপাত হয়? তা তো নয়, তাই কি না? যে আকাশে মেঘের তৈরি হলেই সেই মেঘের থেকে বৃষ্টিপাত ঘটবেই তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ঘটতেও পারে, নাও ঘটতে পারে, তাই কি না? আমরা নিজেরা সেটা দেখি, তাই তো। তো কি কি কন্ডিশন থাকলে পরে মেঘের থেকে কি কন্ডিশন থাকলে পরে মেঘের থেকে এই সংঘর্ষ সম্মিলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটবে, সেগুলো আগে জেনে নিয়ে চলো। কি কি কন্ডিশন থাকতে হবে বৃষ্টিপাত ঘটার জন্য। তার মানে পূর্ব শর্ত, এই সংঘর্ষ সম্মিলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটার জন্য কি কি কন্ডিশনের দরকার। ঠিক আছে, দেখো প্রথমে দেখো 1 নম্বর, যে মেঘের উষ্ণতা, এই যে মেঘ তৈরি হয়ে আছে, মেঘের উষ্ণতা 0 ডিগ্রির বেশি হতে হবে। ক্লিয়ার? মেঘের উষ্ণতা কি বলছি? 0 ডিগ্রির বেশি হতে হবে, একটা। 2 নম্বর কি দেখো, যে এই মেঘের মধ্যে ছোট বড় মাঝারি বিভিন্ন আকৃতির জল বিন্দু থাকতে হবে। বিভিন্ন আকৃতির, সূক্ষ্ম হবে, কিন্তু তার মধ্যেও কি বিভিন্ন আকৃতির ছোট বড় মাঝারি বিভিন্ন আকৃতির জল বিন্দু থাকতে হবে। যদি এরকম হয় যে মেঘের মধ্যে যা জলবিন্দু আছে সব জলবিন্দুর আকৃতি একই রকমের, তাহলে কিন্তু সংঘর্ষ ঘটবে না। কেন ঘটবে না পরে আমি ডিটেলসে বলবো। তাহলে সংঘর্ষ ঘটবে না, আর সংঘর্ষ না ঘটলে কি হবে? জলকণা আয়তনে বড়ও হবে না, ফলে বৃষ্টি ফোঁটাও সৃষ্টি হবে না। ঠিক আছে। 3 নম্বর দেখো, যে এই যে মেঘ আছে, মেঘের গভীরতা, মানে এই যে মেঘের গভীরতা 500 মিটারের বেশি হতে হবে। মেঘের গভীরতা 500 মিটারের বেশি হতে হবে। ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চলে যে মেঘের থেকে সংঘর্ষ সম্মিলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটে, সেই মেঘের গভীরতা হয় প্রায় 2400 মিটার। কত বলছি? প্রায় 2400 মিটার। ঠিক আছে। আর কি হবে দেখো, আর হচ্ছে যে এই নিচ থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী বায়ুর সঞ্চালন থাকতে হবে। কি বলছি? নিচ থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী বায়ুর সঞ্চালন থাকতে হবে। আর এই বায়ুর গতিবেগ হতে হবে সেকেন্ডে 1 মিটারের মধ্যে। ঠিক আছে। তো যদি এই কন্ডিশনগুলো থাকে তবেই ওই মেঘের থেকে কি সংঘর্ষ সম্মিলন প্রক্রিয়ায় বৃষ্টি ফোঁটা সৃষ্টি হবে। এবার দেখো, এই যে বায়ুর এই ঊর্ধ্বমুখী গতির সাথে এই মেঘের মধ্যে যে বৃষ্টি ফোঁটা সৃষ্টি হবে, এই বৃষ্টি ফোঁটার পতনের যে গতি, তাহলে বৃষ্টি ফোঁটার পতনের গতির সাথে এই বায়ুর ঊর্ধ্বমুখী গতির একটা সম্পর্ক থাকবে। কি তাই কিনা? এটা খুব সহজেই বোঝা যায়। কিরকম? যদি বায়ুর ঊর্ধ্বমুখী গতি বেশি হয়, তাহলে কি হবে? এই বৃষ্টি ফোঁটার যে পতনের গতি, সেটা কি কমে যাবে। খুব সহজেই বোঝা যায়। কি তাই কিনা? দেখো, আবহবিজ্ঞানী রিহেলের মতে যদি কোনো বৃষ্টি ফোঁটা বা জলবিন্দুর ব্যাস 0.5 মিলিমিটার হয় বা 500 মাইক্রন হয়, এটা মনে রাখবে যে 1 মিলিমিটার সমান 1000 মাইক্রন, মানে 1000 মাইক্রনে হয় 1 মিলিমিটার। ঠিক আছে। তো বৃষ্টি ফোঁটার বা জলবিন্দুর ব্যাস যদি 0.5 মিলিমিটার মানে হাফ মিলিমিটার বা যদি 500 মাইক্রন হয়, তাহলে সেই বৃষ্টি ফোঁটা মেঘের থেকে নিচে পড়তে, যদি এই মেঘের উচ্চতা মনে করো 100 মিটার, এখান থেকে মনে করো এইটুকু 100 মিটার উঁচু, তো 100 মিটার উঁচু থেকে সেই বৃষ্টি ফোঁটা যার ব্যাস 0.5 মিলিমিটার, সেই বৃষ্টি ফোঁটা ভূপৃষ্ঠে পতিত হতে 10 মিনিট সময় লাগবে। কত বলছি? 10 মিনিট সময় লাগবে।
ঠিক আছে। আবার দেখো, তোমরা মনে রাখবে এটা, যে মেঘের মধ্যে যদি যে জলবিন্দু তৈরি হলো তার ব্যাস যদি এই 500 মাইক্রন বা 5 মিলিমিটার হয়, 500 মাইক্রন বা 5 মিলিমিটারের বেশি হয়, এবং সেটা যদি ভূপৃষ্ঠে নেমে আসে, তখন সেটাকেই বলা হয় বৃষ্টি। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় রেইন। তাহলে যদি প্রশ্ন করি যে রেইন ড্রপ বা বৃষ্টি ফোঁটার সর্বনিম্ন আয়তন কত, বৃষ্টি ফোঁটার সর্বনিম্ন আয়তন হচ্ছে কত বলতো, 0.5 মিলিমিটার বা 500 মাইক্রন। ঠিক আছে। এবার দেখো, তো এই সর্বোচ্চ বৃষ্টি ফোঁটার ব্যাস সর্বাধিক 7 মিলিমিটার পর্যন্ত হতে পারে, এটাও মনে রাখবে। তাহলে বৃষ্টি ফোঁটার ব্যাস সর্বাধিক কত, 7 মিলিমিটার পর্যন্ত হতে পারে, মানে 7000 মাইক্রন পর্যন্ত হতে পারে। ঠিক আছে। আর দেখো, যদি যদি এই 0.5 মিলিমিটারের কম জলবিন্দু ভূপৃষ্ঠে পতিত হয়, ভূপৃষ্ঠে পড়ছে কিন্তু যার ব্যাস কত, 0.5 মিলিমিটারের কম, তখন সেটাকে ঝিরিঝিরি বৃষ্টি বা ড্রিজেল বলে, ঝিরিঝিরি বৃষ্টি বা ড্রিজেল বলে। ঠিক আছে। আর যদি 5 মিলিমিটারের বেশি ব্যাস যদি, মানে মানে জলবিন্দুর ব্যাস যদি 5 মিলিমিটারের বেশি হয় এবং সেটা যদি ভূপৃষ্ঠে নেমে আসে, তখন সেটাকে কি বলা হয়, বৃষ্টি বলা হয়, রেইন বলা হয়। ঠিক আছে। আবার কিরকম দেখো, তো এই যে মেঘের মধ্যে যে সূক্ষ্ম, প্রথমে যে সূক্ষ্ম জলবিন্দু বা সূক্ষ্ম মেঘ কণা তৈরি হয়, সেই মেঘ কণা দেখো, একটা বৃষ্টিবিন্দুর মধ্যে এরকম সূক্ষ্ম 80 লক্ষ মেঘ কণা থাকতে পারে, মানে 80 লক্ষ মেঘ কণা নিয়ে একটা বৃষ্টিবিন্দু গঠিত হতে পারে। তো এই হচ্ছে কন্ডিশন। তার মানে এই কন্ডিশনগুলো থাকলে মেঘের থেকে কি সংঘর্ষ সম্মিলন প্রক্রিয়ায় বৃষ্টি ফোঁটা সৃষ্টি হবে। ঠিক আছে। এবার মনে করো এই কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনগুলো থাকলে কিভাবে বৃষ্টি ফোঁটা সৃষ্টি হবে সেটা আমরা দেখে নিয়েছিল। তার মানে বৃষ্টি ফোঁটা গঠনের পদ্ধতি কিভাবে গঠিত হবে। ঠিক আছে। দেখো কিরকম, দেখো তো মনে করো এই কোনো ভূপৃষ্ঠ আছে, তাহলে ভূপৃষ্ঠের কি আছে, ঊর্ধ্বমুখী বায়ুর সঞ্চালন আছে, বায়ুর ঊর্ধ্বমুখী গতি আছে। তাহলে বায়ুর ঊর্ধ্বমুখী গতির জন্য কি হবে, মেঘ মানে জলীয় বাষ্প উপরের দিকে উঠবে, কি মেঘের তৈরি হবে, তাই তো, ঘনীভূত হয়ে শীতল হয়ে ঘনীভূত মেঘের তৈরি হবে, তাই তো। তাহলে যেহেতু এই মেঘের উষ্ণতা কত, 0 ডিগ্রির বেশি, তাই তো, 0 ডিগ্রির বেশি উষ্ণ মেঘ, তো উষ্ণ মেঘ বলে কি হালকা, সেই মেঘ কি হবে, আরো উপরের দিকে উঠতে থাকবে। তাহলে যত উপরের দিকে উঠবে তত কি হবে, তত শীতল হবে, তাই তো, ঘনীভবন আরো বেশি ঘটবে, তাই তো, ঘনীভবন আরো বেশি ঘটবে। ফলে আরো বেশি ঘনীভবন ঘটতে থাকলে কি হবে, মেঘের মধ্যে কি প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর সৃষ্টি হবে, তাই তো, ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর সৃষ্টি হবে। ক্লিয়ার। দেখো, তাহলে মেঘের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর সৃষ্টি হলো। এবার দেখো, এবার যেহেতু কি আছে, ঊর্ধ্বমুখী বায়ুর সঞ্চালন আছে, তাহলে সেই ঊর্ধ্বমুখী বায়ু কি করছে, মেঘকে উপরের দিকে ঠেলে তুলছে, ফলে মেঘের মধ্যে কি আলোড়ন হবে কিনা, ঠিক এরকম, যেহেতু ঊর্ধ্বমুখী বায়ুর কি সঞ্চালন আছে, উপরের দিকে ঠেলে তুলছে মেঘকে, ফলে মেঘের মধ্যে এরকম আলোড়নের সৃষ্টি হয়। ঠিক আছে। এবার আলোড়নের সৃষ্টি হলে মনে করো এই একটা মেঘ বিন্দু আছে, এই একটা মেঘের বিন্দু মানে ক্ষুদ্র জলকণা আছে, এই একটা ক্ষুদ্র জলকণা আছে, আলোড়নের জন্য কি হবে, ধাক্কা লাগবে, তো কি তাই কিনা, একটা আরেকটার সঙ্গে ধাক্কা লাগবে। তাহলে ধাক্কা লাগলেই কি হবে, দুটা ধাক্কা লাগলেই পরস্পর কি একসঙ্গে মিলিত হয়ে যাবে। তাহলে মিলিত হলে কি হবে, কি আরো বড় জলকণায় পরিণত হবে, তাই তো। এভাবে মেঘের মধ্যে প্রথমে কি হয়, বিভিন্ন আকৃতির কি ছোট বড় মাঝারি বিভিন্ন আকৃতির জলকণায় পরিণত হয়, তাই তো, জল বিন্দু পরিণত হয় বিভিন্ন আকৃতির। ঠিক আছে। এবার দেখো, এবার বিভিন্ন আকৃতির জলবিন্দু তৈরি হলো। এবার বড় জলবিন্দু যেগুলো আর মানে আয়তন বা আকৃতি এতটাই বড় হয়েছে আর মেঘের মধ্যে বা বাতাসে ভেসে থাকতে পারছে না, মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে। এবার দেখো, মনে করো এটা বড় জলবিন্দু, ঠিক আছে, এটা বড় জলবিন্দু, এই আর বাতাসে ভেসে থাকতে পারছে না, এর আয়তন বা আকৃতি এতটাই বড় হয়েছে। তো এ কি করবে, নিচের দিকে
নামতে থাকবে, তাই তো। এবার মনে করো এখানে এর গতিপথে এখানে একটা জলবিন্দু তৈরি হয়েছে, এখানে একটা জলবিন্দু আছে, এটাও নিচের দিকে পতিত হচ্ছে, কিন্তু এটা আয়তনে ক্ষুদ্র, তাহলে এটা বড়, এটা ক্ষুদ্র, তাহলে দুটার পতনের গতিবেগ কি একই হবে? হবে কি? এক হবে না। কি হবে? এটা যেহেতু বড়, ফলে কি এর পতনের গতিবেগ বেশি হবে, আর এটা যেহেতু ক্ষুদ্র, এর কি পতনের গতিবেগ কম হবে, তাই তো। এর পতনের গতিবেগ কম হবে। তাহলে এক সময় কি হবে? এই যে বড় জলবিন্দুটা আছে, কি হবে? বড় জলবিন্দুটা নিচের দিকে নামতে নামতে এর সঙ্গে ক্ষুদ্রটার সঙ্গে ধাক্কা লাগবে, সংঘর্ষ ঘটবে, তাই তো। ক্ষুদ্রটার সঙ্গে সংঘর্ষ ঘটবে, এবং কি হবে? এই ছোট সংঘর্ষ ঘটলে এই যে ছোট জলবিন্দুটা আছে, ক্ষুদ্র জলবিন্দুটা আছে, কি হবে? এই বড় জলবিন্দুর সঙ্গে কি মিশে যাবে, মিলিত হয়ে যাবে, মিলিত হয়ে আরো বড় বড় জলবিন্দুতে পরিণত হবে, ঠিক আছে। তো এভাবে এই জলবিন্দুর পতনের পথে, নামার পথে যত জলবিন্দু থাকবে সব কি হবে? এর সঙ্গে মিশতে থাকবে, সংঘর্ষ ঘটবে আর মিশতে থাকবে, তাই তো। ফলে এর আকৃতি কি বড় হতে শুরু করবে, ঠিক আছে। এবার দেখো, এবার এই জলবিন্দুর আকৃতি মানে বৃষ্টি ফোঁটার আকৃতি কতটা বড় হবে সেটা নির্ভর করে এই যে মেঘ আছে, মেঘের গভীরতা কত। যদি মেঘের গভীরতা বেশি হয়, তাই তো, তাহলে কি হবে? বড় জলবিন্দু সৃষ্টি হওয়া মানে বৃষ্টি ফোঁটার আকৃতি বড় হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি মেঘের গভীরতা কম হয়, তাহলে কি ক্ষুদ্র জলবিন্দু সৃষ্টি মানে ক্ষুদ্র বৃষ্টি ফোঁটা সৃষ্টি হবে, ঠিক আছে। এবার এবার তো এই যে বৃষ্টি ফোঁটাগুলো সৃষ্টি হলো, তাই তো, বৃষ্টি ফোঁটাগুলো সৃষ্টি হলো, তো এর আয়তন যদি কি বলছিলাম 0.5 মিলিমিটার যদি হয়, তখন সেটাকে কি বলবো? বৃষ্টিপাত হচ্ছে বলবো, যে এই বৃষ্টি ফোঁটাগুলো পড়ছে যার আয়তন কমপক্ষে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার, তাই তো। সেটাকে কি বলবো? যে বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, রেইন ড্রপ রূপে ভূপৃষ্ঠে নেমে আসছে। এবার দেখো, যদি এরকম হতো যে এই যে মেঘের মধ্যে যত জলবিন্দু তৈরি হয়েছে, প্রত্যেকটা জলবিন্দুর আকার একই, ঠিক আছে, প্রত্যেকটা জলবিন্দুর আকার এক, আয়তন সমান, তাহলে প্রত্যেকটা জলবিন্দুর পতনের বেগও তো একই হতো, তাই কি না? পতনের বেগও একই হতো, ফলে সেক্ষেত্রে কিন্তু আর কি সংঘর্ষ ঘটতো না, তাই কি না? সেক্ষেত্রে আর সংঘর্ষ ঘটবে না, ফলে বড় বৃষ্টি ফোঁটার সৃষ্টিও হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে সংঘর্ষ সম্মিলন তত্ত্বের মূল বক্তব্য, ঠিক আছে, যে এই প্রক্রিয়ায় বৃষ্টি ফোঁটার সৃষ্টি হয়, ঠিক আছে। আবার দেখো, অনেকে যে শুধুমাত্র এই সংঘর্ষের জন্যই, এই পতনের গতিবেগের বিভিন্নতার জন্য যে সংঘর্ষ ঘটছে তার জন্যই যে বৃষ্টি ফোঁটা সৃষ্টি হচ্ছে, অনেকের মতে তা নয়, আরও কারণ আছে। এটা তো হচ্ছেই, যে আরও কারণ আছে। কীরকম দেখো, কীরকম, যে প্রত্যেকটা জলবিন্দু, তারা বলেছেন যে প্রত্যেকটা জলবিন্দু তড়িৎ আধান বহন করে, তড়িৎ আধান বহন করে, ঋণাত্মক এবং ধনাত্মক তড়িৎ আধান বহন করে। মনে করো এই একটা জলবিন্দু, এই আরেকটা জলবিন্দু, ঠিক আছে, দুটা জলবিন্দু মেঘের মধ্যে আছে, ভাসমান অবস্থায় আছে। এবার এর মধ্যেও পজিটিভ নেগেটিভ তড়িৎ আছে, এর মধ্যেও পজিটিভ নেগেটিভ তড়িৎ আছে, তাই তো। তো মনে করো এখানে আছে পজিটিভ তড়িৎ, এখানে আছে নেগেটিভ মাইনাস, এটার মনে করো এখানে আছে পজিটিভ তড়িৎ, এখানে আছে নেগেটিভ তড়িৎ। তাহলে দেখো, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, তো জলবিন্দুর এই দুটা বিপরীত মেরু যদি মুখামুখি হয়, তাহলে এর পজিটিভ আর এর নেগেটিভ যদি মুখামুখি হয়, মুখামুখি হচ্ছে আছে, এর পজিটিভ দিক আর এর নেগেটিভ দিক একই দিকে আছে, তাহলে কি আকর্ষণ হবে, তাই কি না? দুটার মধ্যে আকর্ষণ হবে, ফলে তখন সেক্ষেত্রে দুটা একসঙ্গে জুড়ে গিয়ে কি বড় জলবিন্দুতে পরিণত হবে। তবে এরকম যে হয় ল্যাবরেটরিতে পরীক্ষা করতে গিয়ে কিন্তু তার প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু অনেক আবহবিদ মানে অনেক ক্লাইমেটোলজিস্ট বলেছেন যে এভাবেও জলবিন্দুর আকার বড় হতে পারে। আবার কেমন দেখো, মনে করো মেঘের মধ্যে এই দুরকম আকৃতির জলবিন্দু আছে, এটা বড় আকৃতির, এটা ক্ষুদ্র আকৃতির জলবিন্দু, দুটা জলবিন্দু আছে পাশাপাশি, ঠিক আছে। তো এই বড় জলবিন্দুর কি হয়, বাষ্পীয় চাপ কম হয়, আর এই ছোট জলবিন্দুর বাষ্পীয় চাপ বেশি, বায়ুমণ্ডলের মধ্যে তাই হয়। বড় জলবিন্দুর বাষ্পীয় চাপ কম, ছোট জলবিন্দুর বাষ্পীয় চাপ
বেশি। এই বাষ্পীয় চাপ কি সেটা কিন্তু আমি আগের ক্লাসটাতেই বলেছি, আইস ক্রিস্টাল থিওরি আলোচনার যে ক্লাস, সেই ক্লাসে ডিটেলসে বলেছি, এখানে আর ডিটেলসে বলছি না। ঠিক আছে, দেখো তো এর কি বাষ্পীয় চাপ বেশি, এর কি বাষ্পীয় চাপ কম, ফলে এদিক থেকে এদিকে একটা চাপ ঢালের সৃষ্টি হয়। ফলে এই যে জলকণা আছে, এই জলকণা, ক্ষুদ্র জলকণা, যেহেতু চাপ ঢাল এদিক থেকে এদিকে তৈরি হচ্ছে, ঠিক আছে, ফলে এই ক্ষুদ্র জলকণা এই বড় জলকণার দিকে ধাবিত হয়, গিয়ে এর সঙ্গে মিশে গিয়ে এই জলকণার আকৃতি আরো বা আয়তন আরো বড় হয়। তো এভাবেও জলকণা আকৃতি বা আয়তন বড় হতে পারে, ঠিক আছে, হয়ে বৃষ্টি ফোঁটার গঠন হতে পারে। তো এই হচ্ছে আজকের ক্লাসের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।